আজ আমরা জেনারেশন গ্যাপ বা প্রজন্মের মধ্যে যে মতের অমিল সেটাকে বোঝার জন্য একদম অন্যরকম একটা দৃষ্টিকোণ থেকে দেখব। শিরোনামটা দেখেই হয়তো আন্দাজ করা যাচ্ছে এর মূলে রয়েছে আমাদের আদিম মন। আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে আমাদের আগের প্রজন্ম, মানে আমাদের বাবা মায়েদের প্রজন্ম আর আমাদের প্রজন্ম, আমরা যেন দুটো আলাদা ভাষায় কথা বলি? কেন ওদের চিন্তাভাবনার সাথে আমাদের এত অমিল হয়? এর উত্তরটা কিন্তু আমরা সচরাচর যা ভাবি তার চেয়ে অনেক অনেক বেশি গভীর, আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গভীরের কারণটাকেই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন গভীরে যাওয়ার আগে প্রথমে সেই পরিচিত জায়গাগুলো একটু দেখে নিই, যেখানে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে এই দ্বন্দ্বটা আমরা সবাই অনুভব করি। যেমন ধরুন আমাদের একদম মৌলিক মূল্যবোধ কিংবা কথা বলার ধরন, কাজের প্রতি কার কেমন নীতি, কে কতটা ঝুঁকি নিতে চায় বা চায় না, আর হ্যাঁ, বড়দের বা কর্তৃত্বের প্রতি দৃষ্টিভঙ্গি, এই সব কিছু নিয়ে কিন্তু প্রায় মতের অমিল দেখা যায়, তাই না? এগুলোই সেই কমন জায়গা। তো এই যে এত অমিল, এর জন্য সাধারণত কোন জিনিসগুলোকে দায়ী করা হয়? চলুন সে প্রচলিত ব্যাখ্যাগুলো একবার দেখি। মানে আমরা সাধারণত কি কারণ ভাবি? সাধারণত আমরা দোষ দিই নতুন টেকনোলজিকে, তাই না? অথবা পাল্টে যাওয়া রাজনীতি, নতুন ধরনের গান বাজনা বা সমাজের বদলে যাওয়া নিয়মকানুনকে। দেখুন, এগুলোর যে কোনো ভূমিকা নেই তা নয়, কিন্তু এগুলো আসলে পুরো ছবিটা দেখায় না। কিন্তু যদি বলি এগুলো আসল রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। আসল কারণটা লুকিয়ে আছে অনেক গভীরে, আমাদের বিবর্তনের হাজার হাজার বছরের ইতিহাসে। আর ঠিক এখানে আমাদের আলোচনাটা একটা দারুণ মোড় নিতে চলেছে। এখন আমরা এমন একটা বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে কথা বলবো যা এই জেনারেশন গ্যাপকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দেবে। তত্ত্বটার নাম হল বিবর্তনীয় অমিল বা ইভলিউশনারি মিসম্যাচ। বিষয়টা কি? খুব সহজ করে বললে, আমাদের মস্তিষ্কটা কিন্তু ডিজাইন করা হয়েছিল হাজার হাজার বছর আগের এক প্রাগৈতিহাসিক পরিবেশের জন্য, কিন্তু আমরা এখন বাস করছি এক পুরোপুরি আধুনিক জগতে। মানে আমাদের ব্রেনের যে সফটওয়্যার সেটা অনেক পুরানো, কিন্তু চলছে একদম লেটেস্ট হার্ডওয়্যারে। এই যে একটা অমিল বা মিসম্যাচ বলা হচ্ছে, এটাই অনেক সমস্যার মূল। এই কথাটা পুরো আইডিয়াটাকে এক কথায় বুঝিয়ে দেয়। ডিজিটাল জগতে আমাদের মস্তিষ্কটা এখনও প্রস্তর যুগের। ভাবুন তো, আমাদের হাতে হয়তো লেটেস্ট মডেলের স্মার্টফোন, কিন্তু আমাদের ভয়, বিশ্বাস বা সম্পর্কের প্রতিক্রিয়াগুলো, সেগুলো এখনও আমাদের সেই শিকারী সংগ্রাহক পূর্বপুরুষদের মতোই রয়ে গেছে। এই পার্থক্যটা আরও ভালোভাবে বুঝতে হলে চলুন তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে একটা তুলনা করে দেখি। মানে যে দুটো ভিন্ন দুনিয়ার জন্য আমাদের একটাই মস্তিষ্ক কাজ করছে। প্রথমে আসি সামাজিক জগতের কথায়। ভাবুন তো, আমাদের মস্তিষ্কটা তৈরি হয়েছিল খুব ছোট, ঘনিষ্ঠ একটা গোষ্ঠীর জন্য। বড়জোর ১৫০ জনের মতো মানুষ, যেখানে সবাই সবাইকে চিনত, বিশ্বাস করত। আর এখন আমরা বাস করি কোটি কোটি অচেনা মানুষের এক বিশাল গ্লোবাল নেটওয়ার্কে, যেখানে বিশ্বাস তৈরি করাটাই একটা বিরাট চ্যালেঞ্জ। এরপর আসি সম্পদের বাস্তবতায়। আমাদের পূর্বপুরুষদের মনোজগৎটা ছিল এখনই চাই ধরনের। মানে শিকার করলে এখনই খেতে হবে, ফল পেলে এখনই সংগ্রহ করতে হবে, একটা অভাবের মানসিকতা কাজ করত। আর আমরা এমন এক জগতে থাকি যেখানে মাসের পর মাস পরিকল্পনা করা যায়, সঞ্চয় করা যায়। মানে আমাদের জগৎটা বিলম্বিত পরিতৃপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশনের উপর দাঁড়িয়ে আছে। আর তথ্যের প্রবাহ? আগে তথ্য ছিল খুব সীমিত, আসত শুধু গোষ্ঠীর বয়স্ক বা অভিজ্ঞদের মতো বিশ্বস্ত উৎস থেকে। আর এখন আমরা তথ্যের এক সাগরে হাবুডুবু খাচ্ছি। প্রতি মুহূর্তে চারদিক থেকে তথ্য আসছে, যার কোনটা আসল আর কোনটা নকল তা বোঝাই মুশকিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা অতীত আর বর্তমানের পার্থক্য দেখলাম। এখন সবচেয়ে মজার অংশ। চলুন এবার দেখি এই অতীতের মানসিকতা কিভাবে আমাদের আজকের দিনের মতবিরোধগুলোর জন্ম দিচ্ছে। এই টেবিলটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, আদিমকালে সম্পদের অভাব ছিল, তাই টিকে থাকার জন্য সতর্কতার স্থিতিশীলতা খুব জরুরি ছিল। এই বিবর্তিত মূল্যবোধটাই হয়তো আজকের দিনে বয়স্ক প্রজন্মের কাছে চাকরির নিরাপত্তা হিসেবে দেখা দেয়। অন্যদিকে নতুন প্রজন্ম ক্যারিয়ারে ঝুঁকি নিতে ভয় পায় না। আবার দেখুন, তখনকার ছোট ছোট গোষ্ঠীতে টিকে থাকার জন্য নিজের দনের প্রতি গভীর আনুগত্য ছিল সবচেয়ে বড় গুণ। এই ধারণাটাই আজকের দিনে ব্যক্তিস্বাতন্ত্র্য বনাম সমষ্টিগত দায়িত্বের দ্বন্দ্বে পরিণত হয়েছে। আর তথ্যের ব্যাপারে, আগে যেহেতু তথ্য আসত শুধু গুরুজনদের কাছ থেকে, তাই তাদের উপর বিশ্বাস রাখাটা ছিল স্বাভাবিক। আর এখনকার নিজে রিসার্চ করুন বা ডু ইয়োর ওন রিসার্চ মানসিকতার সাথে এর একটা সংঘাত হবেই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে কোনো দৃষ্টিভঙ্গি আসলে ভুল নয়। এগুলো কেবল দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের সাথে আমাদের সেই একই আদিম মস্তিষ্কের মানিয়ে নেওয়ার চেষ্টা। একটা মাইন্ডসেট তৈরি হয়েছিল টিকে থাকার জন্য, আরেকটা তৈরি হচ্ছে প্রাচুর্যের মধ্যে বিকাশের জন্য।
তো এই সব কিছু জেনে আমাদের লাভটা কি? লাভটা হলো এটা আমাদের হাতে একটা নতুন চশমা তুলে দিচ্ছে, যে চশমা দিয়ে আমরা এই প্রজন্মের বিভেদটাকে আর ঝগড়া হিসেবে নয়, বরং একটা গভীর কারণ হিসেবে দেখতে পারব। তাহলে পরের বার যখনই কোনো মতবিরোধ হবে, বিরক্ত না হয়ে বরং এই ধাপগুলো একটু ভাবা যেতে পারে। প্রথমে এটা স্বীকার করে নেওয়া যে এখানে আমাদের সেই প্রস্তর যুগের মস্তিষ্ক কাজ করছে। এরপর ভাবার চেষ্টা করা যে অপর দিকের মানুষটির এই মূল্যবোধটা কোন প্রাচীন চাহিদা থেকে আসছে। সেটা কি নিরাপত্তার চাহিদা, নাকি দলের প্রতি আনুগত্যের? দেখবেন বিরক্তিটা নিজে থেকেই কৌতূহলে বদলে যাবে। অবশ্যই এটা কোনো জাদুকরী সমাধান নয় যে সব মতবিরোধ মিটে যাবে, কিন্তু এটা অবশ্যই একে অপরকে ভালোভাবে বোঝার আর একটু বেশি সহানুভূতির সাথে কথা বলার একটা দারুণ শক্তিশালী টুল। তো এই সব কিছু জানার পর আমরা কি পারি না একে অপরের কথাগুলো একটু অন্যভাবে শুনতে? হয়তো সব মতবিরোধকে বিরক্তি হিসেবে না দেখে কৌতূহল আর সম্মান দিয়ে দেখলে অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। উত্তরটা হয়তো আমাদের শোনার পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে।